আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকালকে যেহেতু পরীক্ষা, তাই আবারও তোমাদের জন্য রচনামূলক নিয়ে হাজির হলাম। দেখো এখানে 22 নম্বর প্রশ্নটা কিন্তু অবশ্যই পরীক্ষা আসবে। এখান থেকে রৌদ্রতাপীয় প্রক্রিয়ায় পিউরিটি পাওয়ার গামা 24 নম্বর, এটাও 100% পরীক্ষা আসবে, এবং 25 এটা 100% পরীক্ষা আসবে। তিনটা প্রশ্নই 100% পরীক্ষা আসবে। তবে এখান থেকে কারণচক্রটা হঠাৎ চলে আসতে পারে কিন্তু, কারণ প্রশ্ন একটু কঠিন হওয়ার আভাস পাওয়া যাচ্ছে, সেই হিসাবে 23 আসতে পারে। তবে আমি আবারও বলছি 22, 24 এবং 25, এখান থেকে 26টা মোটামুটি ইম্পর্টেন্ট আসতে পারে, ছেড়ে দেওয়া যাবে না, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। তার মানে এই দুইটার মধ্যে একটা 26, 27-এর মধ্যে তুমি একটা পাবা ইনশাল্লাহ। তাহলে কয়টা হলো? 1, 2, 3 এবং 4 হলেও হতে পারে যেখান থেকে তুমি 5টায় কমন পেয়েছো, অথবা এখান থেকে 3টা পেয়ে গেছো এবং এই দুইটার মধ্যে একটা পেয়ে গেছো, অথবা দুইটাও পেতে পারো, এটা বলা কঠিন। আশা করছি তোমরা 5টায় কমন পাবা। আমি আবার আলোচনা করছি, তাপগতিবিদের দ্বিতীয় সূত্রটি ব্যাখ্যা করো। এটা খুব কোনো প্রশ্ন না, এটা হঠাৎ করে দিয়ে ফেলেছে। এরপরে এটা কিন্তু গত প্রশ্নে বললাম যে এই 22টা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এটা আসবেই ইনশাল্লাহ। এখান থেকে 23টা কিন্তু অবশ্যই পরীক্ষা আসবে ইনশাল্লাহ। এবং একটু আগে যে প্রশ্নটা দেখিয়েছিলাম, যে প্রিজমের ক্ষেত্রে যে প্রশ্নটা ছিল মিউ ইকুয়াল টু এত, এই মান দিয়ে মানে এই সমীকরণ দিয়ে, দ্যাট মিনস এটা দিয়েই কিন্তু একটা অঙ্ক করতে হয়। তোমরা জানো একটা অঙ্ক আছে উদাহরণ 1-এর, উদাহরণ 1 দেখতে পাচ্ছ 8 নম্বর চ্যাপ্টারে 1 নম্বর প্রশ্ন, যেটা এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ এই অঙ্ক না আসলে প্রশ্ন আসবে, প্রশ্ন না আসলে অঙ্ক আসবে, দুটার একটা যে কোনো সম্ভাবনা আছে খুব বেশি। এখান থেকে আলোক তড়িৎ সমীকরণটা, আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণটা প্রতিষ্ঠা, এটা খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমি মনে করি এবারের জন্য। রাদারফোর্ডটা গতবার এসছে, এবার সম্ভাবনা কোনোভাবে আশা করি না। এখান থেকে এটা যদি আসেও তাহলে আসবে মাত্র 3 মার্কের জন্য, এটা রচনা হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি আবার আলোচনা করছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে যে রচনাটা আছে 5-এর যে অঙ্ক, যেটা বলতেছো যে বরফের যে পানিটা এবং আলাদা পানি আছে, এই পানি মিশালে মিশ্রণের তাপমাত্রা কি হবে, এই মিশ্রণ টাইপের একটা অঙ্ক থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আসলে কিন্তু একটা অঙ্ক আসবে, সেটা কিন্তু 2 রকম অঙ্ক আছে আমরা জানি। একটা হচ্ছে যে -5-এর বরফ থেকে বাষ্প পরিণত করতে কি পরিমাণ তাপের প্রয়োজন, অর্থাৎ মোট তাপের পরিমাণ নির্ণয় করো, সেটা একটা আছে, এবং এইটাও একটা আছে। তো দুইটার মধ্যে যে কোনো একটা অঙ্ক থাকতে পারে। এরপরে 22টা আমি বলছি যে 100%, এটা কিন্তু 100% বলা হচ্ছে বারবার 100%, এবং 23টা কিন্তু এখানে 100% বলা হচ্ছে বারবার। উত্তল দর্পণের ক্ষেত্রে 24 নম্বর, এটা কিন্তু 100% বলা হচ্ছে। তিনটা 100% ধরে দেওয়া যাচ্ছে, এটাও কিন্তু চলে আসতে পারে। এটা 99% আপ ধরে নিতে পারো, 95, এটা 99.5, দ্যাট মিনস এটা 100% বলতে পারো। এটা 26 নম্বরটা, এটা 100% বলতে পারো। অর্থাৎ তোমার এটা হচ্ছে দ্যাট মিনস যে প্রশ্নটা আমি এখন দাগাচ্ছি, ঠিক এখান থেকে তুমি রচনা যদি সবগুলো পড়ো, আশা করা যায় তুমি এখান থেকে 4টা 5টাও পেতে পারো, 4টা বা 5টাও পেতে পারো। এখান থেকে আবারও বলতে গেলে একই প্রশ্নই আসবে। দেখো আমি আবার বলছি 21 নম্বরটা, 22টা, 23টা, 24-এর অঙ্কটা, আইনস্টাইনটা, তেজস্ক্রিয় ক্ষয়সূত্রটা গতবার আসতে পারে। সো আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে রচনাগুলো কোনগুলো আসতে পারে এবং কমপক্ষে কয়টা কমন পেতে পারি আমরা। আমি আশা করি 7টার মধ্যে তোমরা এই যেটা কয়েকটা আমি দাগিয়ে দিলাম, এর মধ্যে তোমরা হয়তো 5টা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ আমি করি না ইনশাল্লাহ। তো এখন শুরু করা যাক। যাদের একটু রচনামূলক প্রবলেম আছে, কিছু প্রশ্ন আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি আমি। এ পর্যায়ে আমরা শুরু করছি। যেমন রুদ্ধতাপের প্রক্রিয়া, এটা কিন্তু অনেকের কাছে খুবই কঠিন লাগে। 23 নম্বরটা আমি এটা প্রমাণ করার চেষ্টা করছি, তো সাথে থাকো আর না টেনে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। দেখো তোমাকে প্রমাণ করতে বলবে পিউরিটি দি পাওয়ার গামা ইকুয়াল টু যে ধ্রুবক তোমাকে প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে প্রক্রিয়াটার নাম কিন্তু বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো আমাকে প্রথমে মনে রাখতে হবে একটা সিলিন্ডার আমরা আঁকাবো। একটা সিলিন্ডার আঁকিয়ে নিচ্ছি, যে সিলিন্ডারের মধ্যে আমরা তাপ প্রবেশ করাবো। ডিকিউ পরিমাণ তাপ দিলে এখান থেকে ডিইউ পরিমাণ শক্তি, অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে এবং ডিডব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হবে। ধরে নিলাম আমরা এখানে 1 মোল পরিমাণ গ্যাস রাখা আছে। তুমি এখন কি বলবা? তুমি লিখে নিবা, ধরি একটি সিলিন্ডারে একটি
সিলিন্ডারে 1 মোল গ্যাস আছে। ডিকিউ পরিমাণ, ডিকিউ তাপ প্রয়োগের ফলে ডিইউ শক্তি বৃদ্ধি হয় এবং ডিডব্লিউ পরিমাণ কাজ সম্পন্ন হয়। এখন যেহেতু এইটা ডিকিউ দিয়ে যেহেতু ডিইউ এবং ডিডব্লিউ পরিমাণ কাজ হয়েছে, দুইটা যেহেতু হয়েছে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু এটা যোগ এটা বলা যায়। তাহলে আমরা বলতে পারি অতএব ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন এখান থেকে আমরা কি করতে পারি, যে যেহেতু ডিডব্লিউর মানটা আমরা জানি যে পিডিভি, এটা কিন্তু প্রমাণ করা যায়। আমি এখানে আর প্রমাণ করব না, তোমরা এটা একটু মুখস্থ করার চেষ্টা করো পরীক্ষার হলে, কারণ এটা যদি এখন করতে যাই অনেকের মনে থাকবে না। তো এখান থেকে লেখা যায় ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। এখন থেকে এটা সমীকরণ নাম্বার দিয়ে তুমি 1 নম্বর সমীকরণ দিতে পারো। এখন তুমি যেহেতু এই যে পিডিভি আছে, ডিভিটা কি তোমাকে কি করতে হবে, শূন্য বানাতে হবে। তাহলে সেক্ষেত্রে কোন মানে কি অবস্থা শূন্য হবে, যদি আয়তন স্থির থাকে তাহলে ডিভির মান শূন্য, তাহলে শূন্য হবে, তখন কিন্তু ডিকিউ আর ডিইউ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তখন তোমার প্রমাণটা সুবিধা হয়ে যাবে। তুমি লিখে নাও যে স্থির আয়তনে ডিভি ইজ ইকুয়াল টু শূন্য হলে 1 হতে কি পাবা, ডিকিউ আর ডিইউ কিন্তু তখন সমান হয়ে যাবে। ঠিক আছে, যখন ডিকিউ ডিইউ সমান হয়ে যাবে, তুমি আবার লিখছো আবার স্থির আয়তনে কি লেখা যায় বলো তো, এই যে আমরা জানি যে ডিকিউ ইজ ইকুয়াল টু কি সিভি ডিটি লেখা যায়। তো এই মানটা এখন কার মান, ডিকিউ এর মান, আবার ডিকিউ এর মান কি ডিইউ, তাহলে অবশ্যই ডিইউ সমান কি সিভি ডিটি লেখা যাবে। অতএব আমরা লিখতে পারবো ডিইউ ইজ ইকুয়াল টু সিভি ডিটি। এখন এই মানটা, এই যে মানটা পেলাম, এই ডিইউ এর মানটা তুমি এখন এই একে বসিয়ে দাও। তাহলে লেখো 1 সমীকরণ হতে লিখতে পারি ডিকিউ ইজ ইকুয়াল টু সিভি ডিটি। অর্থাৎ দেখো এই যে ডিইউ এর মানটা আছে, এই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি কিন্তু, তাহলে কি লিখবো, সিভি ডিটি প্লাস পিডিভি। 2 নং সমীকরণ তুমি দিতে পারো ইচ্ছা করলে, আবার নাও দিতে পারো। তুমি এখন দেখো যদি আমি ডিকিউ এর মান শূন্য করে দেই, তাহলে তো আমার এখন প্রমাণ স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ ডিকিউ এর মান যখন শূন্য হবে, কোন অবস্থা শূন্য হবে, আমরা বলছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ এর মান কি শূন্য। যদি শূন্য হয় তাহলে এখানে মান শূন্য বসা দেয়, তাহলে কি হবে, অতএব সিভি ডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু কি শূন্য। এখন দেখো এই ডিটির মানটা তো আমাদের কাছে কি অতিরিক্ত, এই মানটা আমাদের দরকার নাই, তাহলে আমরা এটা তাড়াতে গেলে কি করতে হবে, তোমাকে লিখতে হবে আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি। আমরা কিন্তু এনআরটি জানতাম, কিন্তু এন এর মান যেহেতু এখানে 1 মোল বলে নিয়েছি আমরা, তাই এখানে পিভি ইকুয়াল টু আরটি, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি। যদি তুমি কারো সাপেক্ষে করতে যাও, টির সাপেক্ষে, তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যেতে পারে। আমি তোমাকে সহজভাবে শিখিয়ে দিই তোমাদেরকে, খেয়াল রেখো। ফার্স্ট ফাংশন স্থির, দ্বিতীয় ফাংশন ডিফারেন্সিয়েট ডিপি যোগ দ্বিতীয় ফাংশন স্থির, প্রথম ফাংশন ডিফারেন্সিয়েট ডিপি ইজ ইকুয়াল টু ফার্স্ট ফাংশন স্থির, দ্বিতীয় ফাংশন ডিফারেন্সিয়েট ডিটি যোগ দ্বিতীয় ফাংশন স্থির, প্রথম ফাংশন ডিফারেন্সিয়েট ডিআর। যেহেতু আর মানটা ধ্রুবক, তাই এই মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখান থেকে আমরা কি চাচ্ছি এখন, ডিটির মান চাচ্ছি। অতএব ডিটি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে পিডিভি যোগ ভিডিপি ভাগ হচ্ছে আর, অর্থাৎ এই আরটা এই পাশে যে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যদি ডিটি গুণ আছে এরপরে ভাগ হয়ে যাবে। এই ডিটির মানটা কি করতে হবে, এই যে তোমার এখানে যে তুমি 2 নম্বর সমীকরণ দিচ্ছিলা যেটা, এটা দিয়ে 2 নম্বর সমীকরণে এই ডিটি এখানে তুমি বসিয়ে দাও। সো লিখতেছি একটু। তো এরপরে আমাদের কি লিখতে হবে, অতএব সিভি ডিটির মান কত বলতো, পিডিভি যোগ ভিডিপি ভাগ আর, এটা হচ্ছে আমাদের ডিটির মান, প্লাস পিডিভি ইকুয়াল টু কি 0। তো আমরা এখন কি করব, এই মানটাকে আমরা গুণ দিয়ে দেব। তাহলে কি হবে, সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি, আমরা জাস্ট এটা গুণ করছি কিন্তু অন্য কিছু না, জাস্ট গুণ করলাম,
প্লাস এই আরটাই ভাই সেই লসাগু আকারে গুণ হয়ে গেছে, অর্থাৎ আর ইন্টু পিডি ভি ইজ ইকুয়াল টু 0। এখন এই আর বলতে আমরা বুঝি সিপি মাইনাস সিভি, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু মূলত আর, অর্থাৎ পরবর্তী যে প্রমাণটা তোমাদের বইয়ে আছে সম্ভবত 3.8, এটা দেখো এই সূত্রটা আছে। তো আমরা বলছি এক্ষেত্রে বা সিভি পিডিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি, এখানে যা আছে আমরা কিন্তু তাই লিখছি, কোনো পরিবর্তন নাই, শুধু এখানে পরিবর্তন করব কি সিপি মাইনাস সিভি ইন্টু পিডিভি ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, এটাকে সাথে এটা দুইটার গুণ করে দিব, গুণ করে দিব, এদিকে কোনো পরিবর্তন কিন্তু হবে না আমাদের, এদিকে এইভাবে থাকবে সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি যোগ সিপি পিডিভি মাইনাস সিভি পিডিভি ইকুয়াল টু 0। এখন একটু খেয়াল করে দেখো, প্রথমটা এবং শেষটা দেখো একই মান, অর্থাৎ প্রথমটা এবং শেষটা কেটে যাবে, থাকবে কি, থাকবে হচ্ছে সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি থাকবে। আমরা বইয়ের মতো আলাদা করে ভাগ দিব না, আমরা একবারে ভাগ দিব, কি দিয়ে, একবারে ভাগ দিব সিভি পিভি দিয়ে ভাগ দেবো, অর্থাৎ এইভাবে দেখো সিভি পিভি দিয়ে ভাগ দেব যোগ সিপি পিডিভি তাকে ভাগ দেবো আবার কি দিয়ে, সিভি পিভি দিয়ে ভাগ দেবো ইকুয়াল টু 0। এখানে ভাগ করলে 0 হয়ে যাবে। এখন দেখো এটা দিয়ে কেটে যাবে, এটা কেটে যাবে, এটা পিপি কেটে যাবে, তাহলে কি দাঁড়াবে দেখো, ডিপির নিচে একটা পি থাকবে প্লাস সিপি ভাগ সিভি ইকুয়াল টু আবার গামা, কি লেখা যায় গামা, আর থাকবে হচ্ছে ডিপির নিচে একটা ভি থাকবে ইজ ইকুয়াল টু 0। তো স্যার লিখে দিতে পারো সিপি মাইনাস ভাগ সিভি ইকুয়াল টু গামা। এখন দেখো এখানে যেহেতু ডি আছে, আর আমরা থার্ড সেমিস্টারে একটা জিনিস জানি, যত ডি আলা আছে সমস্তকে ইন্টিগ্রেশন করতে হয়, ম্যাথ বই থেকে আমরা শিখছি, ফিজিক্স বই থেকে এটা জানি, ইন্টিগ্রেশন চিহ্ন ডিপি ভাগ পি প্লাস গামা ইন্টু ডিভি ভাগ ভি ইন্টিগ্রেশন চিহ্ন ইজ ইকুয়াল টু 0। ফলে এখান থেকে আমরা পাবো কি, এটা হবে হচ্ছে লগ পি হবে, কিন্তু কি হবে লগ পি যোগ গামা ইন্টু লগ ভি ইকুয়াল টু লগ কে হবে, কিন্তু একটা অতিরিক্ত, তোমরা জানো যে যেহেতু এটা মান নির্দিষ্ট করা নাই তাই এটাকে একটা অতিরিক্ত কিন্তু এখানে একটা লগ কে আসবে। এরপরে এখান থেকে আমরা লগ যদি লিখে রাখি যোগ এই গামাটা আমরা জানি লগের সামনে কিছু থাকলে এটা পাওয়ারে চলে যায়, তো লেখা লাগবে লগ ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু লগ কে। দ্যাট মিনস দুইটা লগ আছে, একটা লগ যদি তুমি কমন নাও তাহলে হবে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু লগ কে। এই পাশ থেকে লগ লগ বাদ দাও, তাহলে লেখা যাবে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে ইকুয়াল টু ধ্রুবক। আশা করি সবাই বুঝতে পেরেছো, ধন্যবাদ সবাইকে। পরবর্তী আরেকটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা দেখি পরবর্তী কোনটা প্রমাণ করা যায়। আইনস্টাইনের ভাষ্যতে সমীকরণ, হ্যাঁ তোমরা এটা ভাবতেছো এটাই করার কথা। দেখি 26 নম্বর প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে, খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা আমরা প্রমাণ করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা চলে যাচ্ছি 26 নম্বর। আমরা ই ইকুয়াল টু এম সি স্কোয়ার প্রমাণ করতে যাচ্ছি, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। বই একটু প্রবলেম আছে, বই দেখে করলে কিন্তু বুঝতে পারবা না, তো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি। ধরো এখানে একটা বস্তু আছে, বস্তুটিকে আমরা এফ বল প্রয়োগ করেছি, প্রয়োগ করলে যদি ডিএক্স দূরত্ব যায় তাহলে বস্তুটিতে কিন্তু কাজ হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে কোনো এম ভরের একটি বস্তুকে যদি আমরা এফ বল প্রয়োগ করার ফলে ডিএক্স দূরত্ব অতিক্রম করে তাহলে কাজ হবে। তো তুমি লিখতে পারো এখানে, ধরি এম ভরের একটি বস্তুকে এফ বল প্রয়োগ করায় ডিএক্স দূরত্ব অতিক্রম করে, ফলে কাজ হয় GW is equal to F into dx। কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র মতে তোমরা জানো যে F is equal to d ভাগ dt m v। এটা এখন ডিফারেন্সিয়েট করে ফেলো, দুইটা ফাংশন আছে, ফার্স্ট ফাংশন স্থির, দ্বিতীয় ফাংশন ডিফারেন্সিয়েট মানে dv ভাগ dt যোগ দ্বিতীয় ফাংশন স্থির, প্রথম ফাংশন ডিফারেন্সিয়েট মানে এটাকে উপরে নিয়ে যাও dm ভাগ dt, অর্থাৎ m যখন স্থির রাখবা ভিটা উপরে নিয়ে যাবা
আর ভি যখন স্থির থাকবে তখন এমটাকে উপরে নিয়ে যাবা, তাহলে হবে এটা কার মান, এফ এর মান। এই মানটাকে আমরা একে বসিয়ে দিব। তো লেখো এখন এক হতে, কি লেখা যাবে এক হতে, লেখা যায় ডি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ মানে কি এম ইন্টু ডিভি ভাগ ডিটি যোগ ভি ইন্টু ডিএম ভাগ ডিটি, ব্র্যাকেট দিলাম, ইন্টু কি আছে বলো, ডিএক্স আছে। এখন দেখো ডিভি ভাগ ডিটিকে ভাগ করলে ত্বরণ আসবে, আমরা জানি যে বেগ ভাগ সময় ত্বরণ, কিন্তু ডিএম ভাগ ডিটিতে কোনো মান কিন্তু আসে না, তাই ডিএক্স দিয়ে গুণ করে উপরে নিয়ে যাব আর ডিএমটাকে নিচে নামিয়ে দেবো, তাহলে কিন্তু সরণ ভাগ সময় হবে, তখন কিন্তু বেগ পাওয়া যাবে। সো আমরা লিখতেছি এম ইন্টু ডিএক্স ভাগ ডিটি, দুইটাতে একই কাজ করব, অর্থাৎ ডিএক্সটা উপরে নিয়ে যাবো, ডিবিটাকে নিচে নামাই দেবো, দিলাম যোগ ভি ইন্টু ডিএক্স ভাগ ডিটি ইন্টু ডি এম। সো এম ইন্টু ভি, এটার মান যেহেতু ভি ইন্টু ডিভি, এম ভি ডিভি যোগ এটা একটা ভি, এখানে একটা ভি, তাহলে ভি ইন্টু ডিএম। তুমি কি লিখতে পারো, এখন লিখতে পারো এম ভি ডি ভি প্লাস ভি স্কোয়ার ডিএম লিখতে পারো। এখন দেখো এই মানটা যেহেতু একটা কাজ মানে আমরা জানি গতিশক্তি, তুমি ইচ্ছা করলে এটাকে ডিই কেও লিখতে পারো। এটা একটা সমীকরণ তুমি দেখতে পারো, 2 নং সমীকরণ। এখন তুমি লিখতেছো কি, আবার আপেক্ষিকতার সূত্র হতে এম ইজ ইকুয়াল টু এম নট ভাগ রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। যেহেতু আমরা এখানে এম এর মান জানি, এটা মুখস্থ রাখবা এই সূত্রটা দেখে, এখন এই রুটটাকে তুলতে হবে। রুট হলো নিয়ম কি, তোমাকে অবশ্য বর্গ করতে হবে, তাহলে হবে এম স্কোয়ার ইকুয়াল টু এম নট স্কোয়ার। আর এখানে কিন্তু মনে মনে তুমি লসাগু করে ফেলবা এবং রুটটাকে উঠিয়ে ফেলবা, যেহেতু স্কোয়ার করছি। লসাগু করলে কি হবে, নিচে হবে সি স্কোয়ার, উপরে হবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন তুমি এটাকে উল্টে দিতে পারো, অর্থাৎ কিনা আমি একটু লিখি, দেখো অতএব এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার, আর নিচের যে সি স্কোয়ার ছিল এটা উপরে উল্টিয়ে, দেখো নিচের যে সি স্কোয়ারটা ছিল এটা উপরে উল্টে গেল, ভাগের নিচে ভাগ থাকলে উল্টে যায়, তাহলে এটা কি হয়ে যাবে এখন, এটা কিন্তু এখন সি স্কোয়ার হয়ে যাবে, আর নিচে হবে হচ্ছে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। একটু কষ্ট হলো তোমাদের। দেখো যেহেতু এটা হয়ে গেছে, এখন এটা কি করতে হবে, বজ্রগুণ করতে হবে, ঠিক আছে। তাহলে বজ্রগুণ করি আমরা একটু, বজ্রগুণ করলে হবে হচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম জিরো স্কোয়ার সি স্কোয়ার কিন্তু হবে। এখন এটাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তুমি এখন লিখে দিবা ডিফারেন্সিয়েট করে পাই। তো ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা ফার্স্ট ফাংশন তোমার হবে কি স্থির, দ্বিতীয় ফাংশন ডিফারেন্সিয়েট, তাহলে উপরে কত আছে 2 আছে, মাথার উপর 2 সামনে আসবে, তাহলে 2c হবে, সি কে করলে আবার ডিসি হবে, যোগ সি স্কোয়ার ইন্টু মাথার উপর কত আছে 2 আছে, তাহলে 2m ডিএম হবে, ডিএম, মাঝখানে মাইনাস চিহ্ন আছে। এখন কি আছে, ফার্স্ট ফাংশন এম স্কোয়ার 2v, সামনে 2 সামনে আসবে, তাহলে 2v ইন্টু ডিভি, যেহেতু যোগ চিহ্ন ছিল সূত্রের, কিন্তু এই মাইনাসের কারণে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এবার ভি স্কোয়ার ইন্টু 2m ডিএম, আর ইকুয়াল টু আমরা পুরোটা 0 লিখতে পারলাম। কেন 0 লিখবো জানো, কারণ এখানে এম নটও আমার ধ্রুবক মান, সিটাও ধ্রুবক মান। তোমরা জানো ধ্রুবক মান মানে কি, ডিএম নট এটাও 0 মান, আবার ডিসি এটাও 0 মান, তাই এটা যেটা আমরা যদি ডিফারেন্সিয়েট করি সবই 0 আসবে, আমি আর লিখলাম না, শুধুমাত্র এখান থেকে এটা 0 হয়ে যাবে, কারণ আমার জানা আছে ডিসির মান, কারণ এটা সিটা ধ্রুবক মান, ডিসিকে যদি করি তাহলে 0 আসবে, তাহলে এই মানটা হারিয়ে যাবে, থাকবে এইটুকু তুমি লিখবা, আর এই দুইটা মাইনাসকে পাশে পার করে দাও, কি লেখা যাবে, বা সি স্কোয়ার 2m ডিএম ইজ ইকুয়াল টু এম স্কোয়ার 2v ডিভি মাইনাস ভি স্কোয়ার 2m ডিএম। দেখো এখন তোমরা দুই পাশ থেকে 2m কমন নাও, তাহলে কি থাকবে, কমন নিয়ে কেটে দিতে পারো, অর্থাৎ থাকবে এটা সি স্কোয়ার ডিএম ইজ ইকুয়াল টু, দেখেন যে 2 নিয়েছি m নিয়েছি, তাহলে কি থাকে m থাকে, এন্ড এটা ভি থাকে ইন্টু ডিভি থাকে, মাইনাস সরি এবার সেগুলো এটা প্লাস হয়ে গেছে, সরি প্লাস, এবার কি হচ্ছে ভি স্কোয়ার ডি এম। এখন দেখো এই যে সমীকরণটা, এটা দেখো এটা কিন্তু তোমার আগে যে ছিল ডিই এর যে মান ছিল মনে আছে,
তোমার এইটার যে এই যে ডি এর মান ছিল এম ভি ডিভি ভি স্কোয়ার ডিএম ছিল না, এই মানটা ডি এর মান, আর এই মান দেখো ওই পাশে আবার দেখো সি স্কোয়ার ডিএম এর মান। সোজা আমরা কি বলতে পারি যে 2 নং সমীকরণ এবং এখান থেকে আমি 3 নং সমীকরণ দিলাম, তাহলে 2 ও 3 হতে 2 ও 3 হতে কি লেখা যায়, ডিই কে ইজ ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার ডিএম নিশ্চয়ই লেখা যায়। যেহেতু এই মান আগে ছিল ডিই এর আর এই মান আবার সি স্কোয়ার ডিএম এর, অবশ্যই দুইটা সমান হবে। এই দুটোকে আবার আমরা আবারও জানি যে থার্ড পর্বের যত ডি দেখবো সবই কি করবো, আবার ইন্টিগ্রেশন করে ফেলবো। সো এটাকে আবার ইন্টিগ্রেশন করে ফেলো, ডিই কে ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ডি এম। এই এর ক্ষেত্রে ধরবা উপরে হচ্ছে হাইস্ট মান কে, নিচে হচ্ছে 0, আর এম এর ক্ষেত্রে ধরবা উপরে এম, নিচে হচ্ছে এম নট। তো ডিফারেন্সিয়েট করে ফেলো। সুতরাং ডিফারেন্সিয়েট করলে কি আসবে, কেই আসবে, হায়ার মান কে লোয়ার মান 0 ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, এটা এম আসবে ইন্টিগ্রেশন করলে, ডিএম থাকলে এম হয়ে যাবে, হায়ার মান এম লোয়ার মান হচ্ছে 0। সো এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে কেই আসবে, কে বিয়োগ 0 মানে কেই আসবে, ইজ ইকুয়াল টু এখানে আসবে সি স্কোয়ার, এটা এম মাইনাস, এটা একবার এম বসাবা, এটা বিয়োগ, এটা একবার এখানে বসাবো, তাহলে এম নট। সো আসবে এর মান আসবে, এটা হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, সাজালে এম নট আগে যাবে সি স্কোয়ার। আর এটা কার মান বলতে এর মান, কিন্তু আমরা আবার জানি এর মান হচ্ছে এম নট সি স্কোয়ার। এখন এই দুটো তুমি যোগ করে দাও, লেখো অতএব ই ইজ ইকুয়াল টু কে যোগ যোগ পি ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার। এটা দেখে বাদ যাবে, থাকবে শুধু এম সি স্কোয়ার। এটাই হচ্ছে প্রমাণ। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা আরেকটা প্রমাণ একটু দেখার চেষ্টা করি। যেহেতু একটা 100% প্রশ্ন, 24 নম্বর প্রশ্নটা একটা 100% প্রশ্ন, তাই এটাও আমরা লেখার চেষ্টা করছি। এবার আমরা 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u এটা প্রমাণ করব। সেক্ষেত্রে আমরা অবশ্যই একটা দর্পণ, গোলীয় দর্পণের আমরা অবতল দর্পণ আঁকে নিচ্ছি। অবতল দর্পণ আমরা আঁকে নিলাম। আমরা বললাম এম ডট একটা অবতল দর্পণ। এখান থেকে এ মেরুবিন্দু বলছি, মাঝের বিন্দুটাকে মেরুবিন্দু বলা হয় এখান থেকে আমরা একটা প্রধান অক্ষ টানলাম, এটা ও। এখন এই ও বিন্দু থেকেই কিন্তু একটা আলোক রশ্মি আসবে ও এল পথে আপতিত হয়ে, দেখে এল বলছি। এবার এটাকে যদি আমরা সি বিন্দু বলি, অর্থাৎ বক্রতার কেন্দ্র বলি, তো মাঝে আছে কি প্রধান ফোকাস। তোমরা জানো এই রশ্মিটা প্রধান ফোকাসও না, কেন্দ্র না, এদিক দিয়ে চলে যাবে, অর্থাৎ এখানে পি বিন্দুতে ছেদ করবে। আমরা এটাকে বলছি আর। এবং এক্ষেত্রে তুমি অবশ্যই কি করবা, সি এবং এল যোগ করে দিবা। তো ঠিক আছে, শুরু করলাম। এবার দেখো লিখবা কি, যে ধরি ও এল সরি লিখবা এম ও এম ডট একটি কি দর্পণ, অবতল দর্পণ, অবতল দর্পণ। আর এ ও প্রধান অক্ষ, এসি বক্রতার ব্যাসার্ধ এ মেরুবিন্দু। এটা তুমি বলে নিলা। এখন তুমি লেখো যে ও এল আলোক রশ্মি বা রশ্মি দর্পণে আপতিত হয়ে এল আর পথে প্রতিফলিত হয় এবং পি বিন্দুতে ছেদ করে। পি বিন্দুই হলো ও বিন্দুর প্রতিবিম্ব। এটুকু বাংলা লিখলে ভালো হয়। সুতরাং তুমি এখন কি লিখতে পারো, প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলনের
সূত্রানুযায়ী। দেখো এখানে খেয়াল করে দেখো, যেহেতু ও এল আলোক রশ্মি গেছে, আবার এল আর রশ্মি এদিক গেছে, তাহলে এই সিএলটা কিন্তু এখানে অভিলম্ব। সুতরাং এই কোণ ইকুয়াল টু এই কোণ, এটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে আমরা বুঝলাম আপাতন কোণ আর প্রতিফলন কোণ কি সমান। প্রতিফলনের সূত্র অনুযায়ী কোণ হবে ও এল সি কোণ ইজ ইকুয়াল টু সি এল পি কোণ। যেহেতু আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান, তাই দুইটা সমান হয়ে গেছে। এখন দেখো, যখন কোণ সমান হয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা বলছি যে এই যে এদিক দিয়ে আসছে আপাতন কোণ, এদিক দিয়ে প্রতিফলন কোণ, বাট এই সিএল রশ্মি কি করেছে, এই কোণকে কিন্তু কি করেছে, ও এল পি কোণকে কিন্তু কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে কিন্তু। তাহলে আমরা কি লিখতে পারি যে সিএল বাহু কোণ ও এল পি কে কি করে, সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। আর তোমরা নিশ্চয়ই জানো সমদ্বিখণ্ডকের সূত্র কি। সমদ্বিখণ্ডকের সূত্র হচ্ছে যে এই যে ত্রিভুজটা হইল, এই ত্রিভুজের যে কোণকে সমদ্বিখণ্ডিত করেছে, যে বাহুটা সমদ্বিখণ্ডিত করছে, সেই বাহুর বাম পাশের বাহু ভাগ ডান পাশের বাহু, দ্যাট মিনস কি হবে বলতো, এলপি ভাগ এল ও ইজ ইকুয়াল টু যে বাহুটা, আমি আবারও বলছি, যে বাহুটা সমদ্বিখণ্ডিত করেছে এই কোণকে, সেই বাহুর বাম পাশের বাহু ভাগ ডান পাশের বাহু ইজ ইকুয়াল টু এই বাহুর পাদবিন্দুর বাম পাশের বাহু ভাগ পাদবিন্দুর ডান পাশের বাহু সমান। দ্যাট মিনস হবে পিসি ভাগ সিও। পিসি ভাগ কি হবে, পিসি ভাগ হবে সিও। এখন দেখো এদিকে একটু তাকাই, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে কি, যে এলপি ভাগ এল ও পিসি ভাগ সিও। কিন্তু এই এলপি তো আমি চিনি না, এলপির যদি এই কোণ না থাকতো তাহলে এলপি কি হয়ে যেত, এই কোণটা না থাকলে এক সময় এলপিটা আস্তে 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 এটা কি যেত, এপি হয়ে যেত। অর্থাৎ এলপি এক সময় থাকবে না, এপি হয়ে যাবে। তো আমরা বলছি যে ক্ষেত্রে যদি উন্মেষ কম হতো তবে এলপি এপি হবে এবং এল ও কিন্তু তখন এও হয়ে যাবে। কারণ দেখো আমার ছিল কি, এল ও মানে তো এইটা, যদি এই কোণ না থাকতো তাহলে কি হতো, এল ও কমতে 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 দেখো আবার এও হয়ে যেত, দ্যাট মিনস এ ও হয়ে যেত, এটাই বলা হচ্ছে। তো তাই যদি এই দুটোই হয়, তাহলে আমরা কি বলতে পারি, এখন এই যে সমীকরণ বললাম 1 নম্বর সমীকরণ, এখানে মানটা বসিয়ে দাও। তাহলে এলপির জায়গায় কি হবে, এখন এপি হবে, ভাগ এল ওর জায়গায় কি হবে, এও হবে, ইজিক্যাল টু পিসি ভাগ সিও হবে। কিন্তু এই পিসির মান তো আমি জানি না, মানে আমার সঙ্গে পরিচয় নাই, পিসি তো আমি চিনি না। দেখো পিসিকে আমরা চিনি না, কিন্তু আমরা চিনি হচ্ছে এসি মানে ব্যাসার্ধ, এও মানে বস্তুর দৈর্ঘ্য, এপি মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য, কিন্তু পিসিকে আমি চিনি না। তাহলে পিসি যদি চিনি না, তাহলে শেষে কি লেখা আছে, পিসি, তাহলে সি কে ধরবো এখান থেকে, এসি ধরে নিয়ে এপি আমরা বিয়োগ করব, তাহলে পিসি কিন্তু টিকে থাকবে। আবারও যখন আমরা বের করব, সিও বের করবো, তখন কি করবো বলতো, আমরা এখান থেকে এ ও কে ধরবো, ধরে এসি বাদ দেবো, তাহলে কিন্তু সিও থাকবে। ঠিক এই কাজটা আমরা এখন করব। আমরা লিখছি যে এপি ভাগ এও ইজ ইকুয়াল টু, পিসি বলতে কি বোঝাচ্ছিলাম বলতো, এসি মাইনাস একটু আরেকবার দেখি, পিসি বলতে বোঝাচ্ছি এসি মাইনাস এপি, এবং নিচে যে ছিল, কোনটা ছিল, নিচে ছিল হচ্ছে সিও। তাহলে এই সিও মানে কি বলছিলাম, এ ও থেকে এসি বাদ, তাহলে আমরা লিখলাম এ ও থেকে এসি বাদ। যেহেতু আমি মোটামুটি সবাই এখন চিনতে পারবো, তাই আমি লিখে নিলাম, এখানে ডান পাশে লিখে নিচ্ছি যে এ ও সমান বস্তুর দৈর্ঘ্য, আমরা দেখেছিলাম এটা বস্তুর দৈর্ঘ্য ইজিক্যাল টু হচ্ছে ইউ, আর এ পি হচ্ছে এখানে বিম্বের দৈর্ঘ্য, মানে বিম্ব এখানে দেখা যাচ্ছে, বিম্বের দৈর্ঘ্য ইজিক্যাল টু ভি, আর এসি মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ ইজিক্যাল টু হচ্ছে আর। এখন তুমি এই মানগুলো বসিয়ে দাও। দেখো এপি মানে কি লেখা আছে, ভি, এ মানে কি বলতো, এ মানে হচ্ছে ইউ, এসি মানে কি বলতো, এসি মানে হচ্ছে
আর। এপি মানে কি বলতো, এপি মানে আবার ভি। এও মানে কি বলতো, এও মানে হচ্ছে ইউ। এসি মানে কি বলতো, আবারও আর। এখন তুমি কি করবা, দুই পাশে বজ্রগুণ করে দাও, তাহলে কি হবে, ইউ ভি মাইনাস ভি আর ইজ ইকুয়াল টু ইউ আর মাইনাস ইউ ভি। এখন দেখো এই পাশে মাইনাস আছে, ও পাশে পার করে দিই, এ পাশে মাইনাস আছে, এ পাশে পার করে দাও। সো হবে ইউ ভি, এটা পার করলে হবে আবারও ইউ ভি ইজ ইকুয়াল টু ইউ আর, আর এটা পার হয়ে গেলে হবে ভি আর। সো এটা কয়টা ইউভি হলো, দুইটা ইউভি ইজ ইকুয়াল টু ইউ আর যোগ ভি আর। এখান থেকে তুমি যদি দুইটাকেই ইউভি আর দ্বারা ভাগ করো, অর্থাৎ টু ইউভি ভাগ ইউভি আর দিয়ে ভাগ করো, ইজ ইকুয়াল টু ইউ আর কে তুমি আবার কি ভাগ করো, ইউভি আর দ্বারা ভাগ করো, যোগ ভি আর কে তুমি আবার ইউভি আর দ্বারা ভাগ করো। দেখবা এই ভি ভি কেটে যাবে, আর আর কেটে যাবে, থাকবে 1 ভাগ ইউ। আর আর কেটে যাবে, ইউ ইউ কেটে যাবে, এখান থেকে ইউভি ইউভি কেটে যাবে। থাকবে কি, মূলত থাকবে হচ্ছে 2 ভাগ আর থাকবে, 1 ভাগ ভি থাকবে, 1 ভাগ ইউ থাকবে। এখান থেকে তুমি জানো যে আর এর মান আবার 2f এর সমান, ফলে 2 2 কেটে যাবে, 1 ভাগ ভি আর 1 ভাগ ইউ। এই হলো হচ্ছে 1 ভাগ ইউ ইজ ইকুয়াল টু 1 ভাগ ভি ইজ ইকুয়াল টু 1 ভাগ এফ। এটা হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।